Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি মিডনাইট স্টোরি পিএসবি চ্যানেলে। ভিউয়ার্স, আজ আবারও নিয়ে এসেছি জিন বড় ২ গল্পটির পর্ব ৫। গল্পটি লিখেছেন আস্থা রহমান সান্ত্বনা। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। তো শুরু হচ্ছে জিন বড় ২ পর্ব ৫। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল, উঠতেই ইচ্ছে হচ্ছিল না। ভাবলাম আরও একটু ঘুমাব। অ্যালার্ম অফ করার জন্য ফোন হাতে নিতেই উনি আমার জন্য চা নিয়ে এসে বলল, চা খেয়ে নাও, ঘুমটা কেটে যাবে, তারপর নামায় পড়ে নাও। এত সকালে আপনি চা বানালেন? হ্যাঁ, আমি বানিয়েছি। এখন রান্নাঘরে কেউ নেই, একটু পর সবাই নামায় পড়তে উঠে পড়বে। ধরো, খেয়ে নামায় পড়ো। টেবিলে জায়নামায়, খিমার, অশুবিহ সব রাখা আছে, বলে টুপি হাতে রুম থেকে বেরিয়ে গেলেন। আমি চায়ে চুমুক দিলাম। খুব ভালো চা বানাতে পারেন উনি। চা শেষ করে ফ্রেশ হয়ে নামায় পড়ে নিলাম। রুম থেকে বেরিয়ে রান্নাঘরে আসতে দেখি মেয়েগুলো কাজে লেগে পড়েছে। এই বাড়ির সবাই দেখছি খুব পাঞ্চুয়াল। যতটা সহজে মানিয়ে নিতে পারো ভেবেছি ততটা সহজ বোধহয় হবে না। আমি এসে হাত লাগাতেই তাদের একজন বলল, ভাবি, আপনি আবার কষ্ট করে রান্নাঘরে আসলেন কেন? আপনার চা আমরা পাঠিয়ে দিতাম। মুখ ফসকে বলতে যাব আমি চা খেয়েছি। বলতে গিয়ে নিজেকে সামলে নিলাম। এটা নিশ্চয়ই ভালো দেখাবে না। আমি আরামে ঘুমিয়েছি, আর আমার স্বামী আমার জন্য হাত পুড়িয়ে চা বানিয়েছে। আমি ওদেরকে বললাম, আজকের নাস্তাটা আমি বানাব। কি কি বানাতে হবে বলো? আপনি কেন বানাবেন ভাবি? আমরা কেন আছি? কেন বানাতে পারবো না? হ্যাঁ, পারবেন তো, কিন্তু বাকিরা জানলে রাগারাগি করবে। নতুন বউ আসতে না আসতে রান্নাঘরে ঢুকেছে জানলে। আচ্ছা ভাবি, আপনি চাটাই বানান শুধু। উনি এসে রান্নাঘরের সামনে দাঁড়ালেন। হেসে হেসে বললেন, চা বানাতে জানো তো? সেটা খাওয়া যাবে তো? আপনার কি আমাকে অকর্মা মনে হয়? কাল ও বললেন গুছিয়ে রাখতে অনেক কষ্ট হয়। এসব বলে কি মিন করেন আপনি? রান্না বান্না না হয় একটু কম জানি, তাই বলে সব কাজে অপ্ত আপনাকে কে বলল? সাকি তোর ভাবিকে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে দে তো, না হলে কখন ব্লাস্ট হয়ে যাবে বলা যায় না। এ কথা শুনে মেয়েগুলো মুখ টিপে টিপে হাসতে লাগল। সাকি রুটি বেলতে বেলতে বলল, ভাইয়া, এটা ঠিক হচ্ছে না। সকাল সকাল কেন ভাবির পিছনে লেগেছ বলো তো? ভাবি মোটেও রাগি না, অনেক ভালো। সেই গুণগানই করো। আমার জানা হয়ে গেছে। আপনি এখান থেকে যাবেন নাকি? কথা না শেষ করে হাতে থাকা চায়ের জন্য নেওয়া পানি তার গায়ে ছুঁড়ে মারলাম। এইবার আর মিস হলো না, একদম কাক ভেজা হয়ে গেল বেচারা। নিষ্পলকভাবে তাকিয়ে বলল, আপনার মতো জংলি মেয়ে আর একটাও নেই। কি বললেন? জংলি বলছি। আমি জংলি, দাঁড়ান আপনি। এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগলাম, আর দাঁড়াল না উনি, ছুটে চলে গেলেন। মেয়েগুলো খিলখিল করে হাসতে লাগল। এবার মনে হচ্ছে কাজটা মোটেও ঠিক হয়নি আমার। লজ্জায় চুপ হয়ে গেলাম। বাড়ির নতুন বউ কিনা আসা মাত্রই দুষ্টুমি শুরু করল। কি লজ্জার ব্যাপার! দাদিমা আন্টি জানলে কি ভাববে? আমার আর দুষ্টুমির স্বভাবটা গেল না। পরিবেশ বুঝে চলি না।
মেয়েগুলো হেসে হেসে বলল, কেউ তোমায় বকবে না ভাবি। ভাইয়া তো এমনি, তাকে নিয়ে তো সারাক্ষণ বাসায় দুষ্টুমি খুনসুটি চলে। যেদিন বাসায় থাকে না, বাসাটা ফাঁকা ফাঁকা মনে হয়। এখন আর লাগবে না, আরেকটা দুষ্টু ভাবি চলে এসেছে। কিন্তু উনি যদি দাদিমার কাছে নালিশ করে, তাহলে তো দাদিমা আমাকে খারাপ ভাববে। আরেহ না ভাবি, কেউ কিচ্ছু ভাববে না। আমি নতুন করে চায়ের পানি বসিয়ে দিচ্ছি। তুমি ভয় পেও না তো আর। ভয়টা তাও কাটল না। ডাইনিং টেবিলে নাস্তা করতে বসতেই দেখি উনি চলে এসেছেন। ভয় পাচ্ছিলাম কখন না এসব বলে বসেন, কিন্তু কিচ্ছু বললেন না, উল্টো দাদিমার সাথে মজা করতে লাগলেন। যাক, পোলাটা ভালো আছে। দাদিমা, জানো আজ কি হয়েছে? তোমার নাতবু কি করেছে? এইবার ভয় পেয়ে গেলাম। বেটাকে ভালো বলতে না বলতেই ইজ্জতের ফালুদা বানাইতে ব্যস্ত হয়ে গেছে। শয়তান পোলা একটা। তার চোখে তাকিয়ে ইশারা করলাম যেন না বলে। দাদিমা খেতে খেতে বলে, নাতবু আবার কি করল? সে আমার দিকে তাকাল গম্ভীর মুখে। আমি যে কতবার ইশারায় ক্ষমা চাইলাম, কান ধরলাম, পাত্তাই দিল না। সে আজ লজ্জায় চোখ বুজে নিলাম। এইবার নিশ্চয়ই দাদিমা আমাকে বকবেন। দাদিমা, সে আজ সকাল সকাল উঠে সবার জন্য চা বানিয়েছে। খেয়ে দেখো তো খাওয়ার মতো হয়েছে কিনা। আলসে মেয়ে তো। যাক বাবা, বাঁচলাম। বলেনি তাহলে। আমি সবার জন্য চা ঢেলে দিয়ে বললাম, দাদিমা, যার খেতে এত ভয়, সে বরং আজ চা না খাওয়াই ভালো। দিস না এই বাদরটাকে চা। সে আমার দিকে তাকাতেই আমি ভেঙচি কেটে দিলাম। সে দাদিমাকে আবার বলতে লাগল, দাদিমা, আরেকটা কথা বলতে ভুলে গেছি। আজ মুশায়রা, এই নিন আপনার চা। ঠিক আছে কিনা দেখুন তো। হাসতে হাসতে চুমুক দিয়ে বলল, চায়ে চা পাতা এত কম দিলা কেন? চিনিটা 2/3 রাখবা। দুধ স্কোয়ারিং এ দিবা, তাহলে পারফেক্ট হবে। চা পাতা টেবিল চামচের অর্ধেকের ব্যাসার্ধে দিবা যদি কম রাখতে চাও। আর যদি কড়া করতে চাও, গোল চামচের 1/3 অর্ধেকের তুলনায় বেশি ব্যাসার্ধে নিয়ে তার 2 স্কয়ার বেশি দিবা। উনার এসব গাণিতিক হিসাব শুনে ভ্যাবাচ্চাকা খেয়ে গেলাম। এই পোলা বলে কি? বাপের জন্মেও এমন চা বানানো শুনিনি। আমার দিকে তাকিয়ে বলল, বুঝোনি? বুঝবে কি করে? নিশ্চয়ই অঙ্কে কখনোই ডিম ছাড়া কিছু পাওনি। সব উনার কথা শুনে হাসতে লাগল। আমি তো মনে মনের আগে ভীষণ ফুঁসছি। একবার সুযোগ পাই, ব্যাটার 1-2টা বাজাব। আন্টি হাসি থামিয়ে বলল, না রে মা, চাটা ভীষণ ভালো হয়েছে। ওর কথা শুনো না তো, সবার পিছনে লাগাটাই ওর অভ্যাস। মুচকি হাসলাম আমি। অভ্যাসের উত্তর যদি আমি না দেই তবে আমিও। উনি আমার উঠে দাঁড়িয়ে আমার কানে ফিসফিস করে বললেন, মুশায়রা নয় তাই তো? আমি ফ্যাল করে তাকিয়ে রইলাম উনার দিকে। সব বুঝে ফেলার ক্ষমতা আছে নাকি উনার? সারাটা দিন ভীষণ ভালো কাটল আমার। একবারের জন্য ও মনে হল না আমি একা। এত মিশুক আর ভালো এই বাড়ির মানুষগুলা, শুধু ওই হনুমানটা ছাড়া। সারাটা দিনই আমার পিছনে লেগে থাকেন। পরের দিন সকালে ড্রয়িং রুমে এসে দেখি ফুপি, সীমা, স্বপ্না আর জনাব সিদ্ধান্ত এসেছেন আমাকে দেখতে। ফুপিকে সালাম দিতেই জড়িয়ে ধরে বললেন, কেমন আছিস মা? আমি হেসে বললাম, ভালো আছি ফুপি। তোমরা কেমন আছো? হ্যাঁ রে, ভালো আছি। আমি তাদের দেখে অবাক হলাম। ভাবতে পারিনি এরা আমাকে দেখতে আমার শ্বশুরবাড়িতে আসবে। ভাবার কথা ও না, ফুপি তো নিজের দায়ের স্বার্থে আমার বিয়ে দিয়েছিল। ভাইয়ের মেয়েকে যে নিজের খরচে বিয়ে দিয়েছে তাও অনেক।
খানিক বাদে উনিও নেমে এসে ফুপিকে সালাম করে জনাব সিদ্ধান্তের সাথে হাত মিলিয়ে বললেন, আপনার সংসার কেমন চলছে দুলাভাই? জনাব সিদ্ধান্ত শুকনো মুখে হাসি ফুটিয়ে বললেন, আপনাদের দোয়ায় কি খারাপ চলে? আপনাদের কি অবস্থা? উনি খানিকটা ফিসফিস করে বললেন, কি আর বলব, দুঃখের কথা। আপনি তো ওকে বিয়ে না করে বেঁচে গেলেন, ফেসে গেলাম তো আমি কি কষ্টে যে দিন যাচ্ছে বলে বুঝাতে পারবো না। কেন, কি হয়েছে ভাই? আপনার ভাবি সারাদিন ফরমায়েশের উপর রাখে, কাল রাতে অদ্ভুত আবদার করল তাকে নাকি 1 সপ্তাহের মধ্যে টুইন বেবি দিতে হবে। ভাই, বেবি দেয়া কি আমার হাতে? আর সবেমাত্র বিয়ে করলাম, এত তাড়াতাড়ি কি বেবি নেওয়া যায়? বুঝেও না একটু। বলেন কি ভাই? জি ভাই, কথা না শুনলে হাতের কাছে যা পায় তাই ছুঁড়ে মারে। কখনো লোশনের ডিব্বা, কখনো পানি। পুরো লাইফটা তেজপাতা আমার। বিয়ে করে কি ভুল তাই না করলাম। ওকে দেখে তো কখনো এমন মনে হয়নি। আরে হো ভাই, সুন্দরী মেয়েদের চেহারা আর মনে কি কথা বলে নাকি? সীমা আপুকে তো দেখলেই বোঝা যায় উনি অনেক ভালো। সত্যি বলছি না ভাই? হ্যাঁ, আমাকে অনেক মান্য করে, যা বলি তাই শুনে। আর আমারটার কথা কি বলবো, আমাকে উল্টো তার কথা শুনে চলতে হয়। দেখেন কি লুক নিয়ে তাকিয়ে আছে, পারছে না শুধু কাঁচা চিবিয়ে খেয়ে নিতে। আমার কানে সব কথাই আসছে, মনে মনে রাগে ফুঁসছি। কি মিথ্যে কথাটাই না বলল আমার নামে। সত্যিই পারলে কাঁচা চিবিয়ে খেয়ে নিতাম। সীমাকে নিয়ে উপরে আমার রুমে চলে এলাম গল্প করতে। সীমা রুমটা দেখে বলল, দুলাভাইয়ের রুচি আছে বলতে হয়, বেশ সুন্দর রুমটা। হুহ, আর রুচি গুছিয়ে রাখে নাকি? হি হি হি, তা তোর বাসর কেমন হলো মুসু? ওই ফাজলামি করবি না বলে দিচ্ছি, তোর কি খবর সেটা বলো। উনি তোকে মেনে নিয়েছে? না মেনে যাবে কোথায়? মাইনকা চিপায় পড়ছে না? তোকে কিন্তু বেশ সুন্দর লাগছে। ফুপি জুসের গ্লাস হাত নিয়ে রুমে ঢুকে বলল, তোকেও তো কম সুন্দর লাগছে না। যা ই হোক, বড়লোকের বাড়ির বউ তুই এখন। আমরা তো ভাবিইনি এমন শ্বশুরবাড়ি পাবি তুই। আমি উত্তরে মুচকি হাসলাম। হ্যাঁ রে মুসু, তোর শ্বশুরবাড়ি থেকে কি কি দিল ফুপিকে দেখা একটু। আমরাও দেখি আমাদের বাড়ির মেয়েকে তারা কেমন ভরিয়ে রেখেছে। আমার ফুপির এমন কথা শুনে মোটেও ওইসব দেখাতে ইচ্ছে করছে না। আমি ওদের থেকে কম কিছু পাইনি, যে বেশি পেয়েছি তা হলো ভালোবাসা। ওইসবের মূল্য ফুপি বুঝবে না। এখন না দেখালে আমার শ্বশুরবাড়ির নিন্দে করবে। যাদেরকে আমি এত ভালোবাসি তাদের নামে নিন্দে আমি করতে দিই কি করে? আলমিরা থেকে একে একে সব শাড়ি আর গয়না নামিয়ে দেখালাম। ফুপির মুখ দেখে বুঝলাম তার সবই পছন্দ হয়েছে। হঠাৎ ফুপির হাতে জুসের গ্লাসটা সীমার শাড়ির উপর পড়ে পুরো শাড়িটা ভিজে ভিজে হয়ে গেল। ফুপি বলল, ইস, পুরো শাড়িটা ভিজে গেল, আমি যে কি করি না। ঠিক আছে মা, আমি মুছে নিচ্ছি। মুছে নিবি কি করে সীমা? ভিজা শাড়ি পরে থাকলে ঠান্ডা লেগে যাবে। আর শাড়ি আনিসনি? উফ মা, আমি তো আনতে চেয়েছিলাম। তুমিই তো বারণ করে বললে আমরা ওখানে থাকতে যাচ্ছি না। মুসু, তোর একটা শাড়ি সীমাকে আপাতত পরার জন্য দে। ভিজা শাড়ি পরে থাকলে মেয়েটার ঠান্ডা লেগে যাবে। মা, শুকিয়ে যাবে তো। তুই চুপ থাকতো। আমি সবচেয়ে সুন্দর আর দামি শাড়ি আর ভারী গয়না সীমার হাতে দিয়ে বললাম, এইগুলো তোর। তোর বিয়েতে আমি কিছু দিতে পারিনি, এখন এইগুলো দিলাম। ফুপি ওর হাত থেকে নিয়ে বলল, খুব সুন্দর তো। মুসু, এসবের দরকার ছিল না, তোর দোয়াটাই বেশি আমার কাছে। ভালোবেসে মুসু এসব দিচ্ছে, তুই না করছিস কেন? মেয়েটা কষ্ট পাবে না। সীমা, তুই শাড়ি চেঞ্জ করে নে।
ফুপি, আমি চাই তোমাদের খাবারের ব্যবস্থা করি। যা মা। আমি রুম থেকে বেরিয়ে যেতেই শুনলাম সীমা ফুপিকে বলছে, তুমি এসব ইচ্ছে করে করেছ তাই না মা? চুপ থাক তুই, ও কত বড়লোক স্বামী পেয়েছে দেখেছিস, তাও আমাদের জন্য, তাই এসব নেওয়া অন্যায় কিছু না। ওকে বিয়ে দিতেও তো আমাদের খরচ হয়েছে কিছু টাকা, ওইসব পুষিয়ে নিব না। আমি দীর্ঘশ্বাস ফেলে নিচে নেমে এলাম। ফুপিদের দেখে মেহরাবের কথা আরও বেশি মনে পড়তে লাগল। সত্যি বলতে মেহরাবকে আমি জীবন সঙ্গী হিসেবে চেয়েছিলাম, আস্তে আস্তে ওর প্রতি দুর্বল হয়ে পড়ছিলাম। পুরোপুরি দুর্বল হওয়ার আগেই আমি ওর সাথে খারাপ ব্যবহার করে ওকে দূরে সরিয়ে দিচ্ছি। এখন তো আমি অন্যের স্ত্রী, চাইলেও ওর সাথে কোনো সম্পর্কে জড়াতে পারবো না। আর ও তো আমাকে কখনো ভালোবাসেইনি, যদি বাসত এতগুলো দিনে একবার হলেও আমার সামনে আসত। আচ্ছা, একবার ফুপির বাসায় গেলে কেমন হয়? যদি একবার তার দেখা পাই। জানালার পাশে দাঁড়িয়ে এসব কথা ভাবছিলাম, কখন যে উনি রুমে ঢুকলেন আমি বুঝতে পারলাম না। হালকা আলোর ল্যাম্প জ্বালিয়ে দিয়ে বললেন, রাতে খেলেন না যে? আমি বাহিরের দিকে তাকিয়ে বললাম, ইচ্ছে করেনি। কারোর জন্য কি মন খারাপ করছে? কার জন্য করবে? না মানে, ফুপিরা চলে যাওয়ার পর থেকে তোমাকে কেমন জানি মনমরা দেখাচ্ছে। কি হয়েছে বলতে পারো? টলমল চোখে তার দিকে তাকিয়ে বললাম, আমাকে একবার ফুপির বাসায় বেড়াতে নিয়ে যাবেন? উনি নিশ্চুপ হয়ে কিছু একটা ভাবলেন। তারপর আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন, তুমি জানো তোমার ফুপি কেমন? আমার থেকেও বেশি ভালো জানো। উনারা যদি সত্যি তোমাকে আপন ভাবত, তাহলে কি একটা বুড়ো বয়সী লোকের সাথে তোমার বিয়ে ঠিক করতে পারো? নিজের মেয়ের ভালোর জন্য ভাইয়ের মেয়ের খারাপ চাইতে পারো বলো? আমি চাই না তুমি ওই বাড়ির সাথে আর কোনো সম্পর্ক না রাখো, কিন্তু স্বামী হিসেবে এটা আমার আদেশ নয়, নিতান্ত অনুরোধ। জনাব সিদ্ধান্তকে আমি আজ অনেক মিথ্যে বলেছি, কৌতুক করে নয়, যাতে উনি সীমা আপুকে নিয়ে সুখে থাকেন, তোমার উপর আর নজর না দেন। তার জন্য তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি বউ। আচ্ছা, আপনি যা বলেন তাই হবে। কিন্তু আমার বাবার কাছে তো নিয়ে যেতে পারেন, বাবা এখনো জানেন না আমি বিয়ে করেছি। জানি না উনি ক্ষুব্ধ হবেন নাকি খুশি হবেন। কোনো বাবাই তার মেয়ের সুখে অখুশি হন না, তবে তুমি যদি অখুশি হও সেটা ভিন্ন কথা। আর বুঝোই আমাদের বিয়ে হয়েছে 1 সপ্তাহও হয়নি, এই সময় যদি আমরা হুটহাট বেড়াতে চলে যাই, কেউ সেটা ভালোভাবে নিবে না। তুমি আরও কিছুদিন এই পরিবেশে নিজেকে মানিয়ে নাও, সংসার করো মন দিয়ে, তারপর আমরা বাবার কাছে যাব। আমি মন খারাপ করে ফেললাম। উনি আমার হাত স্পর্শ করে বললেন, কথা দিচ্ছি বউ। আমি চমকে উঠলাম উনার স্পর্শে, স্পর্শটা আমার খুব চেনা লাগছে। এর আগে তো উনি আমাকে স্পর্শ করেননি, তবে কি সেটা আমার মনের ভুল? জানি না কিছু। উনি আমাকে হাত ধরে বিছানায় বসিয়ে দিলেন। দুপুরে যে খেয়েছিলে আর কিছুই খাওনি, এখন একটু না লেগে শরীর খারাপ লাগবে। আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আপনি কেন আনতে গেলেন? আমার খিদে পেলে আমি নিজেই নিচে গিয়ে খেয়ে আসতাম। তুমি কেমন সেটা আমার জানা হয়ে গেছে বউ। বুক ফেটে যাবে তাও মুখ ফুটবে না তোমার। নাও খা করো, আমি খাইয়ে দেই। আমার খেতে ইচ্ছে করছে না বউ। আচ্ছা, আমি নিজে খাচ্ছি। না, আমার হাতে খাও। মানলাম স্বামী ভাবো না, কিন্তু ঘৃণা করো তা জানতামও না। এসব কি বলছেন আপনি? দিন, খাইয়ে দিন। অতি যত্নে আমাকে খাইয়ে দিয়ে মুখ মুছিয়ে দিলেন। আমি শুয়ে পড়ার পর উনি গায়ের উপর কাঁথা চাপিয়ে কপালে হাত বুলিয়ে চুলে বিলি কেটে দিলেন, ঠিক মেহরাব যেমন দিয়েছিল। দুটো মানুষের মধ্যে আমি যেন একটু একটু মিল খুঁজে পাই, কিন্তু অমিলটাই বেশি।
মেহরাবকে আমি কখনো দেখিনি, তার উপর ও একজন জিন। আমার চোখের সামনে থাকা মানুষটা তো জলজ্যান্ত একটা ছেলে। মেহরাবের কথা খুব মনে পড়ছে, তো তাই সর্বত্র ওকে খুঁজে বেড়াচ্ছি আমি। আচমকা একটা শব্দে মাঝরাতে ঘুম ভেঙে গেল। মনে হলো ভারী কিছু নিচে পড়ে ভেঙে গেছে। উঠে বসলাম, লাইট নেভানো, তাই চারিদিকেই অন্ধকার। হাত দিয়ে বিছানাটা হাতড়ালাম উনি আছেন কিনা দেখতে, কিন্তু পাশে উনি নেই। তবে কি উনি নিচে শুয়েছেন? বেড ল্যাম্পটা জ্বালালাম, না, রুমে আমি একা, আর কেউই নেই। বিছানা থেকে নেমে ব্যালকনির সামনে এসে দাঁড়ালাম। এখানে তো অনেক অন্ধকার। হঠাৎ পায়ের নিচে ভাঙা কিছু টুকরো পড়ল। তার মানে ব্যালকনির দরজায় যে ফুলের টবটা ছিল সেটা ভেঙে গেছে। আর একটু এগিয়ে আসতে দেখলাম দুজোড়া জ্বলজ্বল করা চোখ। অন্ধকারের প্রতিবিম্বতে বোঝা যাচ্ছিল একজন আরেকজনের গলা চেপে ধরেছিল। অন্যজনের গলা থেকে ঘর ঘর আওয়াজ আসছিল। এই বুঝি মারা পড়ল সেজন। কিছু না ভেবেই চোখ বুয়ে চিৎকার করে উঠলাম। একটু সময় পর রুমের আলো জ্বলল। উনি আমার পাশে এসে দাঁড়ালেন। আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, দেখুন, ব্যালকনিতে কেউ একজন আরেকজনের গলা চেপে ধরেছে। লোকটা হয়তো বাঁচবে না, ওকে বাঁচান অন্যজনের হাত থেকে। উনি আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, রিল্যাক্স বউ, ওখানে কেউ নেই, দেখো। আমি উনাকে ছেড়ে দিয়ে ব্যালকনির কোনায় তাকালাম। সেখানে কেউ নেই। তবে কি আমি ভুল দেখলাম? না, ভুল দেখিনি। আমার পায়ের নিচে ভাঙ্গা টুকরোগুলো তো পড়েছিল। ফুলের টব ভাঙ্গার শব্দে আমি এখানে এসেছিলাম। এই দেখুন, আমার পায়ের নিচে সেটার ভাঙ্গা টুকরো আছে। বউ, তোমার পায়ের নিচে কিছু নেই, দেখো। আমি তাকালাম, সত্যিই তো কিছু নেই। এমন সময় রুমের দরজায় নক করল কেউ। উনি দরজা খুলতে চলে গেলেন। আমি ব্যালকনিতে টবটা খুঁজতে লাগলাম। না ভাঙলে টবটা তো এইখানেই থাকবে। ঘুমানোর আগেও আমি টবটা এখানে দেখেছি। দাদিমা রুমে ঢুকে বললেন, নাতবু, চিৎকার করছিলে কেন? ভয় পেয়েছিলে নাকি? আমি মাথায় শাড়ির আঁচল দিয়ে মুখ নিচু করে কিছু বলার আগেই উনি বলে বসলেন, কি দেখে যেন ভয় পেয়েছে? ভীতুর ডিম তো। তুমি আবার এখন উঠে আসলে কেন? যাও ঘুমাও, চলো তোমায় আমি দিয়ে আসি। দাদিমা, ব্যালকনিতে কেউ ছিল। ওহ বউ, এটা তোমার মনের ভুল ছিল। দাদিমা উনার দিকে হতাশ চোখে তাকিয়ে বললেন, চল, আমাকে দিয়ে আসবি। বউ, তুমি শুয়ে পড়ো, আমি দাদিমাকে রুমে দিয়ে আসছি। ভয়ে ভয়ে বেড়ে বসে পড়লাম। এভাবে চিৎকার করা উচিত হয়নি। দাদিমা কি না কি ভাবলেন। কিন্তু এটা তো মিথ্যে নয়, আমি ওখানে দুজনের ছায়া দেখেছি। ওরা নিজেদের মধ্যে ধস্তাধস্তি করছিল। কেউ যখন বিশ্বাস করছে না, তবে এটা নিয়ে না ভাবাই ভালো। সকালে আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিলাম। উনি এসে উবু হয়ে ড্রেসিং টেবিল থেকে তার ঘড়িটা নিচ্ছিলেন। চোখে পড়ল তার বা গালে কয়েকটা নখের আঁচড়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনার গালে কি হয়েছে? কই, কি হয়েছে? ওহ, তেমন কিছু না। কিসের সাথে মনে হয় আঁচড় লেগেছে কাল রাতে দাদিমার ঘরে। আমার মনে হলো উনি মিথ্যে বলছেন। স্পষ্ট বোঝা যাচ্ছে এইগুলো নখের আঁচড়। আমি বললাম, আপনি বসুন, আমি ফার্স্ট এইডের বক্সটা নিয়ে আসছি। প্রয়োজন হবে না বউ, আমাকে এক্ষুনি বের হতে হবে। তারা আছে আমার। একটু দেরি হলে কিচ্ছু হবে না, আপনি বসুন। আমি উনার গালে ওষুধ লাগিয়ে দিলাম। কাছ থেকে লক্ষ্য করে বুঝলাম এইগুলো নখের আঁচড়। কেন উনি আমাকে মিথ্যে বলছেন বুঝতে পারলাম না। উনার কোনো অবৈধ সম্পর্ক নেই তো? ছিহ, এসব আমি কি ভাবছি? আমার মাথায় এত খারাপ চিন্তা আসে কি করে? আচ্ছা, উনার রিলেশন থাকলেও আমার কি? আমি তো তাকে স্বামী হিসাবে মানি না, কখনো ভালোও বাসিনি। তাহলে তার সামান্য কিছু আমাকে কেন কষ্ট দেয়?
তাহলে কি আমি উনাকে, আমার মনের ভালোবাসাটুকু তো মেহরাবের জন্য, সেখানে কি করে উনার জায়গা হতে পারে? অন্যমনস্ক হয়ে গেলাম এসব ভাবতে ভাবতে। উনি আমার নাক ছুঁয়ে দিয়ে বলল, বউ কি ভাবছ? কিছু না তো। আমি যাচ্ছি। সাবধানে যাবেন, আল্লাহ হাফেজ। দাদিমার রুমের সামনে দিয়ে যেতেই কিছু টুকরো কথা কানে ভেসে এল। আন্টিকে দাদিমা বলছিল, আমি একটা বড় ঝড়ের আভাস পাচ্ছি খানম। কিসের ঝড় বড় আম্মা? যে ঝড়ে আমার নাতি আর মুশায়রার সংসার ভেঙে যেতে পারে। ওদের মধ্যে দূরত্ব বেড়ে যাবে, বুঝতে পারছি না কি করব। বড় আম্মা, সে কি সত্যিই আসছে? হ্যাঁ খানম। তাহলে তো সত্যিই বড় অশান্তি হবে। তুমি টেনশন করো না আম্মা, ওকে আমি বুঝিয়ে বলবো, ও অশান্তি করবে না। এইটুকু শুনে আমি ভাবনায় পড়ে গেলাম, কে আসছে আমাদের মাঝে? কিসের ঝড়ের আশঙ্কা করছেন দাদিমা? দাদিমা আর আন্টি তবে সবটা জানে, কিছু একটা আমার কাছে লুকিয়ে যাচ্ছে। বিকালে রান্নাঘরে সবার জন্য পাকোড়া বানাচ্ছিলাম। একজন বোরকা পরা মেয়ে এসে দাঁড়াল আমার সামনে। বয়স আমার থেকে 1-2 বছর বেশি হবে। চোখ দুইটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। মিষ্টি কণ্ঠে সালাম দিয়ে জিজ্ঞেস করল, দাদিমা কোথায়? তার রুমে আছে, আপনাকে তো চিনলাম না বোন। দাদিমা পিছনে এসে বলল, তুই কখন এলি? সে দাদিমার পায়ে হাত দিয়ে সালাম করে বলল, মাত্রই। তোমাকে তো জানিয়েছিলাম আমি আসব। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি উম্মে। তুই ভালো আছিস? একদম, বলে নিকাব আর বোরকা খুলে নিল। এত সুন্দর মেয়েটি, মনে হলো চেহারায় যেতি ঝলকাচ্ছে। মাশা আল্লাহ, আল্লাহ তাকে যথেষ্ট রূপ দিয়েছে। হেসে হেসে কথা বলছে, বিহেভ ও অনেক ভালো। দাদিমাকে জিজ্ঞেস করলাম, দাদিমা কে উনি? আমার আরেকটা ভালো নাতনি উম্মে। মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করল, দাদিমা উনি কে? আগে তো কখনো দেখিনি। কথাটা শুনে দাদিমার মুখ কালো হয়ে গেল। আমি কে সেটা বলতে এত আমতা আমতা করছেন কেন দাদিমা? তক্ষুনি আন্টি এসে উম্মেকে জড়িয়ে ধরে কুশলাদি জিজ্ঞেস করল। উম্মে এদিক সেদিক উকি মেরে বলল, তোমার দুষ্টু নাতিটা কোথায় দাদিমা? কাজে গেছে, একটু চলে আসবে। তুই যা গিয়ে বিশ্রাম করো। উনারা উম্মেকে নিয়ে উপরে চলে গেলেন। সন্ধ্যায় আমি ওর রুমে গেলাম ওকে কফি দেওয়ার জন্য। আমাকে দেখে বলল, বসো একটু গল্প করি। তোমার সাথে আলাপই তো হলো না। আমি মুশায়রা, এই বাড়ির বউ। কার বউ তুমি? দাদিমা নাতবউ। এই কথা শুনে উম্মের চোখ মুখে অবাকতা লক্ষ্য করলাম। কিছু বলার আগেই সাকি ডেকে বলল, ভাবি তোমার ফোন বাজছে রুমে। অনেকক্ষণ ধরেই বাজছে, গিয়ে দেখো। আমি আসছি একটু, বলে চলে এলাম। মেয়েটা ঠায় অবাক হয়ে বসে রইল। উনি এসে আজ সোজা রুমে ঢুকলেন না, প্রথমে উম্মের রুমে গেলেন। ব্যাপারটা স্বাভাবিক হলেও আমার কাছে কেমন জানি খারাপ লাগল। আমি আসলেই একটু বেশি বেশি ভাবছি। বাসায় মেহমান এসেছে, তারপর উনার আত্মীয়। প্রথমে তো তার সাথেই দেখা করা উচিত। 1 মিনিটের মধ্যেই উনি ওখান থেকে বেরিয়ে আসলেন দেখে স্বস্তি পেলাম। রুমে এসে চুপচাপ বসে রইলেন ব্যালকনিতে। প্রতিদিনের মতো আমাকে জ্বালালেন না, বকবক করলেন না আমার সাথে। তেমন কথাও বলেননি। আমার ভিতরটা কেমন অস্থির লাগল উনার এই অবস্থা দেখে। আমি নিজে থেকে কথা বলতে গেলাম, উনার ফোনটা বেজে উঠল। উনি 1 মিনিট আসছি বলে ফোন নিয়ে বেরিয়ে গেলেন। আমি চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়ে রইলাম। এমন সময় লোডশেডিং হয়ে গেল, অসময়ে এভাবে লোডশেডিং। এখন আলো খুঁজুক কি করে?
রুমের দিকে যাব এমন সময় সেই চিরপরিচিত কণ্ঠ শুনতে পেলাম ব্যালকনির অন্ধকার কোণ থেকে। কেমন আছো মুসু? মেহরাব, মনে আছে আমাকে? হ্যাঁ, মনে আছে। আপনার এত রাগ কেন? সেদিনের পর আর আমার সামনে এলেন না। আপনি একবারও বুঝলেন না ওইসব আমার রাগে বলা কথা ছিল। আমাকে ক্ষমা করে দিন, রাগের মাথায় কত কিছু বলে দিয়েছি। মেহরাব কিছুটা কাছে এসে বলল, তোমার উপর আমার কোনো রাগ নেই মুসু। আমায় ভালোবাসো মুসু? আমি হতবিহ্বল হয়ে গেলাম এই প্রশ্নে। কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, মেহরাব, আমার বিয়ে হয়ে গেছে। আমি এখন বিবাহিত। সে তার হাত দিয়ে আমার গাল দুটো ধরে বলল, সব ছেড়ে আমার কাছে চলে আসতে পারবে না মুসু। আমি তোমাকে নিয়ে আমার জগতে চলে যাব। সেখানেই আমরা ঘর বাঁধব। তা হয় না মেহরাব? কেন হয় না? চল আমার সাথে। কিন্তু তুমিও আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে। তাহলে কিসের এত দ্বিধা মুসু? তুমি তো তাকে স্বামী হিসেবে মেনে নাওনি। আল্লাহ, তুমি আমাকে এই কেমন দ্বিধায় ফেললে? কোনটা বেছে নেব আমি? পুরো শরীর ঠান্ডা হয়ে আসছে আমার। মনে হচ্ছে এমন পরিস্থিতি আসার আগে কেন আমি মরে গেলাম না। শ্রোতা বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব নিয়ে কালকে হাজির হব। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।